ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা একটুখানি জানিয়ে দাও। ইফতিখার আদর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাহিদা আফরোজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, MST লিজান আক্তার, ঠিক আছে। সবাই একটু আমাদের আজকের ক্লাসে একটু জয়েন করো। আমাদের আজকে একটা বড় কবিতা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো আমি চেষ্টা করব কবিতার একদম লাইন বাই লাইন ডিটেলস তোমাদেরকে সব কিছু আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে তোমরা যদি পুরো ক্লাসটা আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের সব কিছু তোমরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবা। ওকে, তো ঠিক আছে, একটু জয়েন করে ফেলো। ঠিক আছে, সবকিছু সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার না? আমাকে একটুখানি জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই, সব ঠিক আছে। তন্ময়, ওই বইটা দাও তো, কোনো প্রবলেম করতেছে। আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা আমি দেখতেছি। হ্যালো হ্যালো হ্যালো। জি, এখন একটু জানাও। ওকে, তো এইবার আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডটা ঠিক আছে। এখন একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। সবাই আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী আমাদের আজকে ক্লাস হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার আছে, ভেরি গুড। তো আমরা আজকের ক্লাসে এই কবিতাটা নিয়ে আলোচনা করব। যদিও আমাদের আজকের ক্লাসে এই কবিতাটার উপর আমাদের দুইটা সেকশন হবে, অর্থাৎ দুইটা ভাগে আমাদের ক্লাসটা হবে। তো আমরা চেষ্টা করব যে এই জিনিসটা খুব ভালো করে আমরা বোঝার জন্য। আমার বিশ্বাস তোমরা যদি আমার সাথে যদি থাকো, এই বড় কবিতা এটা ইনশাল্লাহ তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। তো প্রথমে আমরা আসি বিভীষণের প্রতি মেঘনাদ। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা প্রথমেই একটু লেখককে নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমরা আলোচনা করব। তো তিনি 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন। 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, ঠিক আছে। এরপর আমরা একটু দেখি যে তিনি জন্মস্থান হচ্ছে যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রাম। এই গ্রামের নামটা পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, যে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামে। ঠিক আছে, যশোর জেলার কেশবপুরের সাগরদাড়ি গ্রামে। বুঝা গেছে? আচ্ছা, আমার তো এখন এই মুহূর্তে কিছু করার নাই। তো আমার মানে আমি কি করব বলো? তোমরা যদি এরকম করো, যদি ক্লাস নিতে যদি মনে হয় প্রবলেম, তাহলে আমি ঠিক করে আবার ক্লাসে আসতে হবে, কিংবা আজকের মতো ক্লাস বাদ দিতে হবে। এখন তোমরাই ডিসিশন নাও যে কি করব। যদি এরকম বলো তাহলে তো আমাকে, ভাইয়া এটা কি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে কঠিন কবিতা।
বুঝছো? এটা তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে কঠিন কবিতা। তো আমাকে কনফিউজ করবে না, যদি বলো যে ভাইয়া এই সাউন্ডে ক্লাস করা যাবে তাহলে ক্লাস নিব, যদি বলো করতে পারবে না তাহলে পরে, আজকে ক্লাস অফ, সোজা কথা। এর বাইরে তো কিছু করার নাই। 14 জন 14 মত নিয়ে তো আমি ক্লাস করতে পারবো না। বুঝলাম না। আচ্ছা, এবার আমরা একটু দেখি এখানে যে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রাম। মাইকেল মধুসূদন দত্ত কোন 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 গ্রামে জন্মগ্রহণ করেন? এখান থেকে পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে। উত্তর হচ্ছে কি যে সাগরদাড়ি গ্রাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত আর মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। তার শিক্ষা জীবন, পেশা জীবন এগুলো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। এবার আমরা একটু আসি তার যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো মনে রাখার কৌশল, লেখকের যে সাহিত্যকর্ম এগুলো মনে রাখার কৌশল। তো তার মনে রাখার নাটক কিভাবে মনে রাখবে, এই নাটক না, তার নাটকগুলো মনে রাখার কৌশল হচ্ছে যে এইভাবে আপনি নাটকগুলো মনে রাখবেন যে কৃষ্ণ রঙের মাসা পদ্ম তোলে। কি বলছি বলতো? কৃষ্ণ কৃষ্ণ রঙের মাসা পদ্ম তোলে। তাহলে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ কুমারী। আর এই যে মাসা, মা মানে কি? মায়া কানন। আর এই যে সা মানে কি? সা মানে হচ্ছে শর্মিষ্ঠা। ঠিক আছে? পদ্ম মানে কি? পদ্মাবতী। ওকে, তাহলে এখান থেকে আমরা নাটকগুলো মনে রাখলাম। তার দুটো প্রহসন আছে। প্রহসন হচ্ছে হাস্য রসাত্মক নাটক। প্রহসন কি বলতো? হাস্য রসাত্মক নাটক, অর্থাৎ এইটাও একরকম নাটক, বাট এটা একটু ফানি টাইপের হয়, হাস্য রসাত্মক। ঠিক আছে? তো তার এই প্রহসনগুলোর ভিতর রয়েছে কি? বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। তাহলে একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে কি? একেই কি বলে সভ্যতা। হ্যাঁ, ঋতু বর্ণন বেশি কঠিন লাগে না? ঋতু বর্ণনের থেকে এটা আরো বেশি কঠিন। আচ্ছা, এরপর দেখো কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল। এখানে কাব্যগ্রন্থগুলো কিভাবে মনে রাখবা? মহেক ও ব্রতী বিচে। তাহলে মহেক নামে একটা ছেলে আর তার প্রেমিকা হচ্ছে ব্রতী, তারা দুজন কোথায়? কক্সবাজার বিচে। কোথায়? বিচে। তাহলে এটা মনে রাখবো, এই যে মহেক, ম দিয়ে মনে রাখবা মেঘনাথ বধ, আর এই যে এই হ দিয়ে মনে রাখবা হেক্টর বধ, আর এই যে ক দিয়ে মনে রাখবা ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি, এখানে এটা একটু মিস্টেক হয়েছে, ক্যাপটিভ লেডি। আর এই যে দেখো ব্র দিয়ে মনে রাখবা ব্রজাঙ্গনা, আর এই যে তি দিয়ে মনে রাখবা তিলোত্তমা। বিচে বয় দীর্ঘিকে দিয়ে আবার মনে রাখবা বীরাঙ্গনা, আর এই যে চ দিয়ে মনে রাখবা চতুর্দশপদী। এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। এগুলো এখন যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবা যে অ্যাডমিশনও এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এই স্লাইডটা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা শিখলাম কি বলতো? নাটক শিখলাম, আমরা প্রহসন পাইলাম 2টা, আর আমরা মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ পাইলাম। মাইকেল মধুসূদন দত্তের কি পাইলাম বলো? কাব্যগ্রন্থ পাইলাম। কথা বোঝা গেছে? আচ্ছা, ফাইন। এবার আমরা এইখানে একটা ব্যাপার দেওয়া আছে, তার আগে আমরা একটু প্রেক্ষাপটটা একটু জানি যে এই যে আমাদের এই প্রেক্ষাপট, অর্থাৎ কিভাবে এই ঘটনাটা হলো। তো আমি যদি একটু পূর্বের কাহিনী, অর্থাৎ এই কবিতাটা আমাদেরকে পড়তে হলে আমাদেরকে আগে পূর্বের কাহিনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে বলতো? পূর্বের কাহিনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, পূর্বের কাহিনী কি? 2টা পক্ষ আছে, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে রাবণ। 2টা পক্ষ, একটা হচ্ছে রামের পক্ষ আর একটা হচ্ছে রাবণের পক্ষ। কথা বুঝতে পারছো? এখন এই যে রাবণ, এই রাবণের বোন যে, তার নাম হচ্ছে সর্পুনখা। রাবণের বোনের নাম কি? সর্পুনখা। সে হচ্ছে রাবণের কি? বোন। বুঝছো? আর রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাদকে রাবণের ছেলে। বুঝছো? আচ্ছা, আর রাবণের ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। বুঝছো? রাবণের ভাইয়ের নাম হচ্ছে কি? বিভীষণ। আরেকটা ভাই আছে, তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হচ্ছে, তার সম্পর্কে বলা হয় সে বছরে 6 দিন খায়, বছরে 6 মাস খায়, 6 মাস ঘুমায়। এটা হচ্ছে ক্যারেক্টার। বুঝছো? আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু দেখি, আমরা একটুখানি যদি দেখি যে এই যে রাম আছে, এই যে রাম আছে, আবার বলতেছে ফ্যানের আওয়াজ হচ্ছে। এখন আমার তো এটা হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে, এখন ক্লাসের মধ্যে তো আমি এটা সলভ করতে পারবো না। এখন আমি কিন্তু আগেই বলছি, যখন দেখি যে কোনো প্রবলেম হচ্ছে তখন হয় ক্লাস অফ স্টপ করে দিতে হবে, না হলে ক্লাস এটা নিয়ে কন্টিনিউ করতে হবে। এখন যদি মনে হয় এটা নিয়ে কন্টিনিউ করা যাবে তাহলে ক্লাস নিব। সবাই বলছো এটা নিয়ে কন্টিনিউ করা যাবে, এরপর আবার কেউ যখন বলতেছে কন্টিনিউ করা যাবে না, তো তার যদি মনে হয় সে ক্লাস থেকে বের হয়ে যাও। মানে তোমরা তো ম্যাচিউর ছেলে মেয়ে না, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, যথেষ্ট বয়স হয়েছে না, তোমাদেরকে তো, তোমরা তো খোকা না।
9-10-এ পড়ো তোমরা? না। তো এতটুকু যদি না বুঝো তাহলে কি হবে বলো? একটু বুঝার কথা। আচ্ছা, রাম ও রাবণের মধ্যে সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা দুজন শত্রু হয়ে যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে এই দিকের আমাদের পক্ষটা। এখন এই যে রাম আছে, এই রামের ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। তো এই যে আমাদের যে লক্ষণ আছে, সে মূলত ভাই, রামের ভাই, তবে আপন ভাই না, সৎ ভাই। ঠিক আছে? ওকে, কথা বুঝতে পারছো? আচ্ছা, তো রামের যে স্ত্রী আছে তার নাম হচ্ছে সীতা। এখানে আর তেমন আমাদেরকে ক্যারেক্টার নাই। ঠিক আছে? আর এই যে রাবণ আছে, এই রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। এখানে আরেকটা ক্যারেক্টার আমি মিস করছি, নিকষা। নিকষা হচ্ছে কে? মা, বুঝছো? অর্থাৎ এদের মা, এই যে বিভীষণ, কুম্ভকর্ণ, রাবণের মা। তো একবার ঘটনাক্রমে এই সীতাকে একবার যেতে হয় বনবাসে। কোথায় যেতে হয়? তাকে একবার বনবাসে যেতে হয়। বনবাসে যাওয়ার সময় তার সাথে তার এই দেবর যায়, অর্থাৎ লক্ষণ যায়। তো বনবাসে যখন যায়, তখন এই যাওয়ার সময় এই পাশে বলা হয় যে লঙ্কা নদী। তো এই পাশে তারা হচ্ছে থাকে, আর এই পাশে যারা থাকে এরা হচ্ছে রাক্ষস। এখন রাক্ষস কারা? রাক্ষস হচ্ছে মূলত এই রাবণরা। অর্থাৎ এখানে যতজনকে তোমরা দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে রাক্ষস। শূর্পণখা, মেঘনাদ, বিভীষণ, কুম্ভকর্ণ, নিকষা, এরা সবাই রাক্ষস। আর এই যে রাম যারা আছে তারা হচ্ছে মানুষ, বুঝছো? তো এখন একবার এই ভাবির সহায়তা করার জন্য, ভাবির টুকটাক কাজে হেল্প করার জন্য লক্ষণ যায়। পূর্বের অনেক কাহিনী বুঝার জন্য যতটুকু দরকার আমি ততটুকু বলতেছি। তো লক্ষণ যায় ভাবির সাথে কোথায়? বনবাসে। তো একবার এরকম পুকুর পাড়ে ভাবির জন্য পানি আনতে গেছে, বুঝছো? ঘটনা এখান থেকে শুরু। সে পানি আনতে গেছে। এই পানি আনতে যাওয়ার আগে এই যে শূর্পণখা, সে আবার পছন্দ করে রামকে। তখন রাম বলল, না, আমার পক্ষে সম্ভব না, আমার বউ আছে, তুমি অন্য জায়গায় দেখো, তুমি আমার ভাই লক্ষণকে দেখো, সে সিঙ্গেল, তুমি তাকে দেখতে পারো, সমস্যা নেই। তখন দেখা গেল যে এই যে শূর্পণখা আছে, এবার সে লক্ষণকে পছন্দ করে। তো লক্ষণকে একবার দুইবার প্রপোজাল দেয় যে, কিন্তু লক্ষণ তো ভালো ছেলে, লক্ষণ তো রাজি হয় না, কোনোভাবেই লক্ষণকে রাজি করানো যায় না। তো এভাবে যখন চলতেছে, তখন এই যে লক্ষণ একবার এখানে পানি আনতে গেছে, এরকম নদীর তীরে, এই পাশে হচ্ছে শূর্পণখা। তো এই ক্যারেক্টারটা শূর্পণখা এই পাশে। শূর্পণখা কি করলো? লক্ষণ যখন পানি আনতে গেছে, তখন লক্ষণ কি করে? এরকম পানি ছিটায়, এটা দুষ্টামি করে আর কি, বুঝছো? দুষ্ট খেলা খেলতে চায়, পানি মারে। তখন লক্ষণও তো মেজাজ খারাপ হয়ে গেছে যে, মজা লস, আমি কি তোর কি লাগে যে তুই আমার লগে মজা নেই। এবার গিয়ে কি করছে? এবার এই লক্ষণ গিয়ে এই শূর্পণখার নাক কেটে দিছে। এর একটা মেয়ের নাক কেটে দিলে তার সৌন্দর্য আর আছে? শূর্পণখা গিয়ে ভাইয়ের কাছে গিয়ে বলল যে, আমার নাক কেটেছে। রাবণ তো ক্ষিপ্ত, রাক্ষস কুলের প্রধান আমি, আমার বোনের নাক কেটে দিছে, কার এত বড় দুঃসাহস? তো দেখলো যে এই রামের ভাই লক্ষণ। এবার শুরু হলো এই রাম রাবণের যুদ্ধ। তো এই যুদ্ধে ঘটনাক্রমে এই যে বিভীষণ আছে, এই বিভীষণ সে পক্ষ নাই, রামের পক্ষ নাই। আচ্ছা, বিভীষণ কার পক্ষ নেওয়া উচিত ছিল? তার ভাইয়ের পক্ষ, রাবণের পক্ষ, শূর্পণখার পক্ষ, মেঘনাথের পক্ষ নেওয়া উচিত ছিল, কিন্তু সে পক্ষ নিছে কার? রামের পক্ষ নিছে। তো একবার এই মেঘনাথ সে একবার জগাকারে পূজা করতেছে। জগাকার মানে হচ্ছে যেখানে পূজা করে, বুঝছো? এই জগাকারে পূজা করতেছে। তো এরা যে জায়গাতে পূজা করে ওই জায়গাতে মূলত কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। রাক্ষসদের নগরীতে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। তো সে এভাবে যখন পূজা দিচ্ছে, পূজা দিয়ে সে দেখে যে ওই জগাকারে পেছন দিকে যে সে যখন ফিরে, তখন দেখে দরজার কাছে লক্ষণ দাঁড়ায় আছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তখন সে বুঝতে পারলো যে লক্ষণ এবার তাকে হত্যা করবে। তখন সে মেঘনাথ চিন্তা করলো যে কিভাবে এই লক্ষণ এখানে আমাদের এই জগাকারে প্রবেশ করলো। এখানে তো মানুষ প্রবেশ করতে নিষেধ, এখানে তো সে প্রবেশ করার কথা না, তাহলে সে কিভাবে এখানে প্রবেশ করলো? তখন পাশে দেখে যে তার চাচা বিভীষণ। এবার সে বুঝতে পারলো যে তার চাচা বিভীষণ লক্ষণকে ঘরে ঢুকতে দিছে, নিজের ভাতিজাকে হত্যা করার জন্য লক্ষণকে বিভীষণ ঢুকতে দিছে। এখান থেকে নাম হইছে ঘরের শত্রু বিভীষণ। এটা নতুন কারা কারা জানছো? আর তোলো। ঘরের শত্রু বিভীষণ, এটা নতুন কারা কারা জানছো? তখন এবার এই মেঘনাথ তার চাচাকে
উল্লেখ করে মেনশন করে কিছু কথা বলতেছে। এই জন্য কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাথের কথা। বুঝছো? এবার সে কি বলছে, এখান থেকে মূলত আমাদের কবিতাটা শুরু হয়েছে। আমি কি বুঝাইতে পারছি এতটুকু পর্যন্ত বাবা? আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত বুঝছো? এখান থেকে মূলত আগের এই যে গল্পটা, এই কাহিনীটা না জানলে তুমি কখনোই এই কবিতাটা পড়ে তুমি বুঝবা না। ঠিক আছে? এই কবিতাটা তুমি কখনোই বুঝবা না। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এবার চলো আমরা এখানে রাম রাবণের অনেক এগুলো আমরা ডিটেলস পড়ছি, এইগুলো আমাদের আর পড়ার দরকার নাই। ওকে ফাইন। আমরা এখানে মেঘনাথ লক্ষণ চরিত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবো। তো চলো আমরা একটু একটু করে খুব ভালো করে বুঝি। তোমাদের যাদের কাছে বাংলাভাষ বই আছে তারা জাস্ট মানে চিন্তাও করতে পারবে না যে বাংলাভাষ বইতে এগুলো কত সুন্দর করে দেওয়া আছে। যাদের কাছে বই আছে তারা খোলো, যাদের কাছে বই নেই তারা খাতায় অথবা বইতে নোট করো। ঠিক আছে? তো খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাবো, প্লিজ খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখানে সরল অনুবাদ দেওয়া আছে, বাট সরল অনুবাদ ওইটা আমাদের মোটামুটি এখন পর্যন্ত দরকার নাই। যতটুকু দরকার আছে ততটুকু পর্যন্ত পড়াচ্ছি। আমি সব মুখে বলে দিব। ঠিক আছে ভাই? আমি বই অর্ডার করছি, ডিসকাশন গ্রুপে পোস্ট দিই, এগুলো ক্লাসে জানা না। তুমি বই অর্ডার করছো না অর্ডার করছো ওটা আমি কেমনে জানি? ওটা আমার টিম দেখবে তোমার সাথে। ঠিক আছে? ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে প্রবলেম সলভ করে দিবে। আচ্ছা, এবার আসো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আচ্ছা, অরিন্দম মানে কি? এখানে অরিন্দম বলতে বোঝাচ্ছে মেঘনাথ। মেঘনাথ যখন দেখলো যে তার চাচা, মেঘনাথ যখন দেখলো যে তার চাচা এখানে লক্ষণের সাথে বিভীষণ, তখন সে বুঝলো আমার চাচাই এই কাজ করছে। এই জন্য সে প্রথমে হতভম্ব হয়ে গেছে। এরপর অনেকক্ষণ পরে সে বলল ওরি। ওরি শব্দের অর্থ হচ্ছে ওরি যোগ দম। ওরি মানে হচ্ছে শত্রু। হ্যাঁ, ওরি মানে কি? ওরি মানে হচ্ছে শত্রু। ওরি মানে কি বলো? ওরি মানে হচ্ছে শত্রু। আর দম মানে হচ্ছে দমন করা। দম মানে কি? দমন করা। বুঝছো? তো অরিন্দম মানে কি? যে শত্রুকে দমন করে। তো শত্রুকে দমন করে কে? মেঘনাথ। তো এতক্ষণে মেঘনাথ কহিল। কহিলা মানে কি? বলল। মেঘনাথ বলল বিষাদে। বিষাদ মানে কি? দুঃখ। অর্থাৎ এতক্ষণে মেঘনাথ দুঃখের সাথে বলল, হেসে হেসে না। যখন সেই সব তার চাচাকে দেখছে তখন সে খুব কষ্ট পাইছে যে আমার চাচা আমাকে মারার জন্য সেই লক্ষণকে এখানে ঢুকতে দিছে। এই জন্য সে বলল এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ দুঃখের সাথে কষ্টের সাথে বলল জানিনু। জানিনু মানে কি? জানিনু মানে জানিলাম। জানিনু মানে কি? জানিলাম। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। পশিল মানে কি? প্রবেশ করলো। অর্থাৎ এতক্ষণে আমি জানতে পারলাম কিভাবে লক্ষণ প্রবেশ করলো। এতক্ষণ পরে আমি জানতে পারলাম কিভাবে লক্ষণ প্রবেশ করলো। প্রথমে তো আমি বুঝি নাই। লক্ষণ তো এই জগাকারে প্রবেশ করার কথা না, কারণ এখানে রাক্ষস ব্যতীত কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারে না। এতক্ষণে আমি জানতে পারলাম যে এখানে কিভাবে লক্ষণ প্রবেশ করিল। জানিনু কেমনে আসি লক্ষণ প্রসিল। জানিলাম কেমনে কিভাবে লক্ষণ এখানে এসে প্রবেশ করলো। রক্ষপুরে। রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের নগরীতে। হ্যাঁ, রাক্ষসদের নগরীতে, অর্থাৎ এই রাক্ষসদের নগরীতে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো এটা আমি জানলাম। হাই তাত উচিত কি তব এ কাজ। হাই তাত, তাত শব্দের অর্থ হচ্ছে বুঝাচ্ছে এখানে চাচা, তবে অপশনে চাচা না থাকলে বাবাও হয়। ওকে, মানে বাপের সমতুল্য বাবা না। এবার সে তার চাচাকে আফসোস করে বলছে হাই তাত, হাই চাচা উচিত কি তব এই কাজ। তব মানে তোমার। হাই চাচা, তোমার কি এই কাজ উচিত হয়েছে? তোমার কি এই কাজ উচিত হয়েছে? কোন কাজ? এই যে তুমি তাকে ঢুকতে দিলা, তুমি যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি যে তাকে ঢুকতে দিলা, তোমার কি এই কাজ উচিত হয়েছে? উচিত কি তব এই কাজ। নিকষা সতী তোমার জননী। বলছে নিকষা সতী, সে তো তোমার মা। নিকষা সতী আমরা আগেই জানি যে রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ এদের মাকে নিকষা। তো এই নিকষা সতী হচ্ছে কি? তাদের মা। এটার নাম। ঠিক আছে? মায়ের নাম। নিকষা সতী তোমার জননী। তুমি নিকষা সতীর সন্তান হয়ে তুমি এই কাজ করতে পারলা। অনেক সময় তোমরা যখন কোনো আকাম করো তখন এলাকার মুরব্বীরা, বাড়ির মুরব্বীরা বলে না, এই তোর বাপ, তুই তোর বাপের নাম কি? হ্যাঁ, তুই অমুকের পোলা হইয়া তুই এই আকাম করতে পারলি।
তুই অমুকের মাইয়া হয়ে এই কাম করতে পারলি, তোর বংশে কেউ এই কাম করছে বলে না? তখন সে স্মরণ করে তোমার মা নিকষা সতী, তুমি তার সন্তান, তুমি তার সন্তান হয়ে তুমি আমাদের বংশের সাথে আমাদের সাথে তুমি এই প্রতারণা করতে পারলা। তাহলে দেখো এখানে সরল উত্তর দেওয়া আছে। এতক্ষণ পরে মেঘনাদ দুঃখের সাথে বলল, জানতে পারলাম কিভাবে লক্ষণ এই রাক্ষসদের নগরীতে প্রবেশ করলো। হাই চাচা, তোমার কি কাজ উচিত হয়েছে? সতী নিকষা তোমার মা। এবার বলো এই অংশটা কি বুঝতে পারছো? এই অংশটা কি বুঝছো বলতো? আমি কিন্তু প্রত্যেক লাইন বাই লাইন বুঝাচ্ছি, না বুঝার কোনো সুযোগ নাই, না বুঝার কোনো সুযোগ নাই, বুঝতে হবে, না বুঝে এখান থেকে যাবো না, বুঝছো? এরপর বলছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর বলতে বোঝানো হচ্ছে ভাই। সহোদর মানে কি? ভাই। রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। রক্ষ শ্রেষ্ঠ মানে কি? রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। এখানে কাকে বোঝাচ্ছে? এখানে রাবণকে বোঝাচ্ছে, বুঝছো? তো বলছে তোমার ভাই সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, নাম হচ্ছে তার রাবণ। তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। আবার তাকে তার জাত সম্পর্কে স্মরণ করা দিয়েছে। আকাম বলে বলো তোর বাপ অমুক, তোর ভাই অমুক, তুই কি করছিস, বুঝছো? সহোদর রক্ষ শ্রেষ্ঠ, আর তোমার ভাই সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তুমি রাক্ষসদের শ্রেষ্ঠ তার ভাই, আর তুমি এই বিশ্বাসঘাতকতা করলা। সলিল শুম্ভনীব কুম্ভকর্ণ। আচ্ছা, এখানে এই সলিল শুম্ভনীব মানে কি? সলিল শুম্ভনীব মানে হচ্ছে শিবের মতো ভাই। সলিল শুম্ভনীব মানে কি? শিবের মতো ভাই। শিব দেবতা, শিবের নাম শুনো নাই? হ্যাঁ, শিবের মতো, ঠিক আছে, শিবের মতো ভাই সলিল শুম্ভনীব, শিবের মতো ভাই কুম্ভকর্ণ। তোমার এই শিবের মতো ভাই কুম্ভকর্ণ, তাহলে কুম্ভকর্ণকে কি বলছে? শিবের মতো। ভাতৃপুত্র বাসব বিজয়। ভাতৃপুত্র বলতে বোঝানো হচ্ছে ভাতিজা। ভাতিজা কে বলতো? ভাতিজা কে? ভাতিজা ওই যে মেঘনাদ। তো বলছে আমি তোমার ভাতিজা মেঘনাদ, আমি হচ্ছে বাসব বিজয়। বাসব বিজয় মানে হচ্ছে বাসব, হ্যাঁ, বিজয় করেছে, যে বিজয়, ঠিক আছে, বাসব যুদ্ধ সে কি করছে? জয় করছে, এই জন্য। তাহলে বলছে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই মহাদেব বা শিবের মতো ভাই কুম্ভকর্ণ, তোমার ভাতিজা বাসব বিজয়ী, তুমি চাচা এই কাজ করতে পারলা, হইল কিছু? এরপর বলছে নিজ গৃহপথ। নিজ গৃহপথ মানে হচ্ছে নিজের ঘরের দরজা, নিজের ঘরের দরজা বা নিজের ঘরের পথ, নিজের ঘরের দরজা, আমরা সংক্ষেপে এটা বলি। নিজ গৃহপথ তাত মানে চাচা দেখাও তস্করে। তস্কর মানে চোর। নিজের ঘরের পথ তুমি চোররে দেখাও। নিজ গৃহপথ চাত তুমি দেখাও তস্করে, তুমি নিজের ঘরের পথ তুমি চোররে দেখাও। চোররে কখনো দেখাও যে এটা আমার ঘর, এখানে এটা আমার ঘরের দরজা, এখান দিয়ে ঢুকতে হয় না। তো তুমি সেই কাজটাই করছো। চন্ডালে বসাও আনি রাজার আলোয়। চন্ডাল মানে হচ্ছে নিচু বংশ। চন্ডাল মানে কি? নিচু বংশ। তুমি নিচু বংশের একটা মানুষকে আমাদের এই রাক্ষসদের নগরীতে তুমি প্রবেশ করতে দিছ, তুমি তাকে রাজার আলোয় এনে বসাচ্ছ, অর্থাৎ উঁচু স্থানে, উঁচু জায়গায় তুমি তাকে কি দিয়েছ? স্থান দিয়েছ। তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসেছো। চন্ডালে বসাও আনোয়, চন্ডালে বসাও আনি রাজার আলোয়। একটা নিচু বংশের মানুষকে তুমি রাজার আলোয় এনে তুমি স্থান দিয়েছো। তুমি এই বিভীষণকে, তুমি এই লক্ষণকে, তুমি, সেটা একটা নগণ্য মানুষ, রাক্ষসদের কাছে মানুষটা কিন্তু নগণ্য, সেটা একটা নগণ্য মানুষ, তাকে তুমি কোথায় নিয়ে আসছো? আজকে তুমি তাকে রক্ষপুরে, এই রাক্ষসদের নগরীতে আজকে তুমি তাকে ঢুকাইছো। চন্ডালে বসাও আনি রাজার আলোয়। বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতেছো তোমরা? এটা কিন্তু অনেক কঠিন কবিতা। দেখবা কলেজে অনেক সময় স্যাররা পড়াইবো, সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবা না। এখন খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। এখানে সব সহজ বাংলা দেওয়া আছে, তারপরে তোমরা যখন পাবা তখন হচ্ছে পড়ে নিও, ঠিক আছে? তস্কর মানে হচ্ছে চোর, এই যে বলে দিলাম চোর, অর্থাৎ চোরকে মানে দেখাও তস্করে, চন্ডালে আনা, দেখাও তস্করে মানে চোররে দেখাও নিজের ঘরের পথ, আর নিচু বংশের মানুষকে আনো উঁচু জায়গায়, এটা বলছে আর কি, ঠিক আছে? তা তথ্য তো বাবা হওয়ার কথা, অনেক টিচাররা পড়ায় বাবা হওয়ার কথা, কিন্তু এটা তো জীবনও তার বাপ না, এটা বাপ না, বাপের সমতুল্য, এটা চাচা রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, এবার চলো আমরা লেভেল 1 এ কোশ্চেন সলভ করি। সো লেভেল 1 এ আমাদের প্রথম কোশ্চেন, হাই তাত উচিতকৃত বই কাজ। এই চরণে তাত শব্দের অর্থ কি? তার জন্য, পিতা, পিতা পিতৃব্য বা চাচা, পিতার বন্ধু। তো বলো তো এখানে কি আনসার করবা?
শব্দের অর্থগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। তাহলে বুঝতেই পারতেছো এটার আনসার কিন্তু সি হবে। দেখো খ হবে না, পিতা হবে না, পিতৃব্য বা চাচা, এখানে দুইটাই রাইট অ্যান্সার। পিতৃব্য এটাও সঠিক, চাচা এটাও সঠিক। অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? রামকে, রাবণকে, বিভীষণকে, মেঘনাথকে। তাহলে বলো তো অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অরিন্দম বলতে বোঝানো হয়েছে কাকে? মেঘনাথকে। অরিকে জয় দমন করেছে যে, মানে শত্রু, অরি মানে হচ্ছে শত্রু। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, এখানে লক্ষণ কেমন করে রাক্ষপুরে এসে মেঘনাথ জানতে পেরেছে যে বানরের পিঠে চড়ে মন্ত্র বলে বিভীষণের সহায়তায় তারপর হচ্ছে অরিকে দমন করেছে। কিভাবে আসছে বলো তো? তাহলে বুঝতে পারতেছো যে বিভীষণের সহায়তায়, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চন্ডালে বসাও আনি রাজার আলোয়, এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ চন্ডালে বসাও আনি রাজার আলোয়, এই চন্ডালে কার কথা বলা হচ্ছে যে কাকে রাজার আলোয় এনে বসাচ্ছ? তাহলে কাকে? লক্ষণকে, তাই না? সরি এটা ভুল আছে, মানে বুঝাইছে লক্ষণকে, কিন্তু এখানে প্রশ্ন বলছে যে কাকে বলেছে। তাহলে কাকে বলছে? এটা তো তার চাচা বিভীষণকে বলছে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো রাবণের মধ্যম সহোদরের নাম কি? তো তোমাদেরকে একটু বলে রাখি, প্রথম ভাই রাবণ, এরপর মাঝখানেরটা কুম্ভকর্ণ, এরপর হচ্ছে বিভীষণ, বুঝছো? তস্কর শব্দের অর্থ কি? তুষের ঘর, তক্ষক, তোর, চোর, চোরাবালি। তো কি হবে বলো? উত্তর হচ্ছে চোর। বাসব এর অন্য নাম কি ছিল? রাবণের সহোদর, দেবতা রাজা ইন্দ্র। উত্তর হচ্ছে দেবতা রাজা ইন্দ্র, বুঝছো? দেবতাদের রাজা ইন্দ্র, এই ইন্দ্রকে জয় করেছে সে। তোমরা অনেকেই দেখছিলাম যে কোশ্চেন করেছো যে ভাইয়া বাসব মানে কি? বাসব হচ্ছে মূলত রাজা ইন্দ্রের নাম। তো ইন্দ্রকে সে মেঘনাথ হারিয়েছে, এই জন্য তাকে ইন্দ্র বিজয় না বলে বলছে বাসব বিজয়, বুঝছো? আচ্ছা, বাসব বিজয় কে? এবার কোশ্চেনটা হচ্ছে বাসব বিজয় কে? এখন বলো বাসব বিজয় কে? বিভীষণ, রাবণ, মেঘনাথ, কুম্ভকর্ণ। তাহলে বলো তো বাসব বিজয় কে? তাহলে বাসব বিজয় হচ্ছে মেঘনাথ। ওকে ওকে, এরপর খেয়াল করো, কোশ্চেন লেভেল 1 এর কোশ্চেন সব সলভ। এবার আসো এরপর আবার পড়ি। কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু নাহি, নাহি মানে হচ্ছে না, বুঝছো? গঞ্জি মানে হচ্ছে গালাগাল বা মন্দ কথা, আমরা গালাগাল লিখতে পারি, গালা গাল বা মন্দ কথা। তোমা মানে হচ্ছে তোমার, তোমায়, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি কোনো গালাগাল করব না, কিন্তু নাহি গঞ্জি তোমায়, তোমাকে আমি আজকে কোনো গালাগাল করব না, কিন্তু নাহি গঞ্জি, কিন্তু আমি তোমাকে কোনো কি করব না? গালাগাল করব না। গুরুজন তুমি, অর্থাৎ তুমি তো গুরুজন। পিতৃতুল্য, পিতৃতুল্য মানে কি? পিতার সমতুল্য, পিতার সমতুল্য, তুমি তো বাপের মতো, তো তোমাকে আমি কিভাবে গালাগাল করব, মন্দ কথা বলবো? ছাড়ো দ্বার, দ্বার মানে কি? দরজা, তুমি দরজা ছাড়ো। আমরা কিন্তু আগেই বলছি যে সে ওই লক্ষণকে নিয়ে এসে সে দরজা আটকায় রাখছে। কাকে নিয়ে এসে? লক্ষণকে নিয়ে এসে দরজা আটকায় রাখছে। এই জন্য এই মেঘনাথ তাকে বলতেছে, তার চাচাকে বলতেছে ছাড়ো দ্বার, দরজা ছাড়ো। যাব অস্ত্রাগারে, অস্ত্রাগার মানে হচ্ছে যেখানে অস্ত্র থাকে, অস্ত্র থাকে। ছাড়ো দ্বার, অর্থাৎ তুমি দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসবো। দেখো মেঘনাথ যখন জগা করতেছে, যখন পূজা করতেছে, তখন তার কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, কিন্তু লক্ষণ ওই সুযোগে অস্ত্র নিয়ে প্রবেশ করছে। তো এখন মেঘনাথ চাচ্ছে যে আমি লক্ষণের সাথে যুদ্ধ করব, আমি অস্ত্র নিয়ে আসি, অস্ত্র ছাড়া তার যুদ্ধ হবে না। তুমি অস্ত্র আনছো, আমি অস্ত্র নিয়ে আসি, তারপর যুদ্ধ করি, দেখি কে জিতে কে হারে। যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে, পাঠাইব রামানুজে। এই রামানুজ শব্দের অর্থ কি? রামানুজ মানে হচ্ছে রামের অনুজ। রামানুজ আমরা যদি বিশ্লেষণ করি, রাম যোগ অনুজ, অনুজ মানে কি? ছোট ভাই। তাহলে রামের অনুজকে, রামের অনুজ হচ্ছে লক্ষণ, রামের ছোট ভাই কে? লক্ষণ। তো বলছে পাঠাইব রামানুজ, আজকে আমি পাঠাবো রামানুজকে, মানে লক্ষণকে পাঠাবো সমান ভবনে। সমান ভবন মানে হচ্ছে মৃত্যুপুরী। সমান ভবন মানে কি? মৃত্যুপুরী। মৃত্যুপুরী বা আমরা যদি বলি কবর বলি তাহলে ভুল হবে না, সহজে তোমাদের বুঝার জন্য কবর বললাম আর কি। কবরস্থান, বলেন তোরা আজকে কবরস্থানে পাঠাবো, বলি না আমরা অনেক সময়। একজন লিখছে বাসর, বাসর আবার কি? এটা বাসব,
বাসর বিজয় যদি বলো তাহলে তো ঘটনা উল্টা হয়ে যাবে। তো বলছে কি যে তোমাকে আজকে আমি এই রামানুজকে, রামের ছোট ভাই লক্ষণকে আজকে আমি পাঠাইবো মৃত্যুপুরীতে, জমালয় পাঠাই দিব, যেখান থেকে আর ফিরে আসতে পারবে না, কবরস্থানে পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে। লঙ্কার কলঙ্ক, লঙ্কা মানে কি, এই যে লঙ্কা, লঙ্কাপুর, অর্থাৎ এটা হচ্ছে রাক্ষসদের নগরী, রাক্ষস নগরী, বুঝছো? আচ্ছা, এই লাইনটার একটা ব্যাখ্যা আছে, মানে এই যে লঙ্কাপুর, এই লঙ্কাপুরে সে যে আসছে, একটা লক্ষণের মতো একটা মানুষ, নিচু বংশের মানুষ, সে লঙ্কাপুরে আসছে, এটা লঙ্কার জন্য কলঙ্ক, এটা লঙ্কার জন্য কলঙ্ক। ধরো তুমি আমার বাসায় আসছো, আমি বললাম এই ফকিন্নি তুই আমার বাসায় কেন আসিস? আমার এত রাজপ্রাসাদ, এত বড় ডুপ্লেক্স বাড়ি, এসি, খাট, পালং, ফ্রিজ, দুনিয়ার সবকিছু, তোর মতো ফকিন্নি আমার বাসাতে পা দিছিস, এটা আমার বাসার কলঙ্ক। তো তখন এইটা তার কাছে কলঙ্ক মনে হয়েছে। কার কাছে? মেঘনাথের কাছে। তখন মেঘনাথ বলল লঙ্কার কলঙ্ক, এই যে লক্ষণ যেখানে আসছে এটা তো কলঙ্ক। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে। ভঞ্জিব মানে ভাঙবো, ভঞ্জিব মানে কি, ভাঙবো। আহবে মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, বুঝছো? যুদ্ধের মাধ্যমে। তো বলছে লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে। লঙ্কার কলঙ্ক, এই যে লক্ষণের মতো এরকম একটা নিচু বংশের মানুষ এই লঙ্কাতে আসছে, এই কলঙ্ক আজকে আমি ভেঙে ফেলবো যুদ্ধের মাধ্যমে, মেঘনাথের সাথে যুদ্ধের মাধ্যমে। বুঝছো কথা? বুঝতে পারছো? সিস্টেমে নিজের ইয়ে করে নিলাম আর কি, মার্কেটিং করে নিলাম। আচ্ছা, এই প্যারার ইয়ে কি বুঝতে পারছো বলো তো বাবা? বুঝছো? হ্যাঁ, লঙ্কাপুরি মানে শ্রীলঙ্কা, মানে বর্তমান শ্রীলঙ্কা যেটা আর কি, ওইটা বুঝাইতে পারছি না? বুঝো নাই? বুঝছো? আচ্ছা ফাইন। এরপর আসো করে মেশিন কই। উত্তরিলা বিভীষণ, এতক্ষণ ধরে বিভীষণ শুনতেছে, এবার সে উত্তরিলা মানে উত্তর দিল। উত্তরিলা মানে কি? উত্তর দিল, অর্থাৎ এবার বিভীষণ উত্তর দিল। অনেকক্ষণ ধরে সে শুনতেছে বাতিজার কথা। বৃথায় সাধনা, সাধনা মানে চেষ্টা, অর্থাৎ তুমি যে এই যে এত কিছু বলতেছ, তুমি যুদ্ধ করবে, হ্যান করবে, ত্যান করবে, উল্টে ফেলাইবে, বুঝুং বাজুং কথা বাদ দাও, তোমার এই চেষ্টা বৃথা, ব্যর্থ। দিমান, দিমান মানে হচ্ছে জ্ঞানী, বলছে দিমান জ্ঞানী ছেলে, তোমার এই চেষ্টা বৃথা। তুমি তো জ্ঞানী ছেলে, কিন্তু তোমার এই চেষ্টা আজকে আর কোনো কাজে আসবে না। রাঘব দাস আমি, এবার সে বলছে রাঘব দাস। রাঘব দাস মানে হচ্ছে রামের দাস। রাঘব দাস মানে কি? রামের দাস। আমি তো বাবা রামের দাস। এবার সে বলছে আমি তো রামের দাস, তো তুমি আমার সামনে এত কথা বলে লাভ আছে? আমি তো রামের দাস। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? আমি কেমনে তার বিপক্ষে কাজ করব? আমি তো রাঘবের দাস, তো দাস কিভাবে মনিবের বিপক্ষে কাজ করে? পারবে? পারবে। কি প্রকারে তার বিপক্ষে কাজ করিব? রক্ষিত অনুরোধ। রক্ষিত মানে হচ্ছে রক্ষা করতে, অর্থাৎ তোমার অনুরোধ রক্ষা করতে, তোমার অনুরোধ রক্ষা করতে। আমি কেমনে রামের বিরুদ্ধে কাজ করব? আমি তো রামের দাস হয়ে গেছি। উত্তরিলা কাতরে রাবণী, এবার উত্তর দিছে। কে উত্তর দিছে? কাতরে রাবণী, কাতর হয়ে রাবণী। খেয়াল করো বাবা, দেখো এখানে একটু জিনিসটা দেখো, বাঁশি, তাহলে বিশ্লেষণ করি, বাঁশ যোগ ই, তার মানে কি? বাঁশি মানে কি? বাঁশ যোগ ই, ই মানে কি? অর্থাৎ বাঁশ থেকে যেটা জন্ম সেটাই তো বাঁশি। কথা বুঝো নাই? বাঁশি, তাহলে বাঁশ থেকে যেটা জন্ম সেটা কি? বাঁশি। কথা বুঝছো? বাঁশ থেকে যেটা জন্ম, এই ইটা দিয়ে কি বুঝায়? জন্ম বুঝায়, জন্ম। তাহলে রাবণী, খেয়াল করে দেখো, রাবণ যোগ ই, রাবণ যোগ ই, তার মানে বুঝতে পারতেছে রাম থেকে জন্ম। ই মানে কি? জন্ম। তাহলে রাম থেকে জন্ম কার? রাম থেকে জন্ম হচ্ছে মেঘনাথের। তাহলে রাবণীকে মেঘনাথ, বুঝছো? উত্তরিলা কাতরে রাবণী। এবার চাচা যখন বলছে যে আমি রামের দাস, তখন সে তো কাতর হয়ে গেছে। কাতর হয়ে সে কি বললো? সে কাতর হয়ে বলল উত্তরিলা রাবণী, হে পৃথিব্য, হে পিতার সমতুল্য, তব বাক্য ইচ্ছে মরিবার। তব মানে কি? তোমার এই বাক্য শোনার পর আমার ইচ্ছে মরিবার, আমার মন চায় আমি মরে যাই, আমার মরে যাইতে ইচ্ছা করতেছে। অনেক সময় আমরা যখন খুব কষ্টের কিছু কোনো
তখন বলে না, তোর এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করতে, তুই কেন এই কথা বললি? তখন বলছে, তবে বাক্যে ইচ্ছে মরিবার, তোমার এই কথা শুনে, এই বাক্য শুনে আমার মন চাচ্ছে আমি মরে যাই। রাঘবের দাস তুমি, তা তুমি রামের দাস, তুমি কিভাবে এটা মুখে আনলা? কেমনে ও মুখে আনিলে কথা তা তো কহতা দাসরে, কেমনে মুখে আনলে, তুমি কিভাবে তুমি এটা মুখে আনলে? তুমি তো রাক্ষসদের নগরীতে, তুমি তো রাক্ষসের ভাই, রাক্ষস প্রধানের ভাই, তোমার ভাতিজা অমুক, তোমার ভাই অমুক, তোমার মা, তুমি কেমনে রামের মতো একটা মানুষের দাস হয়ে যাও? তুমি কেমনে বাক্য মুখ দিয়ে আনলা? তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কহতা দাসরে, অর্থাৎ কহতা আমারে, দাসের মানে কি? মানে সে বলছে যে আমি তোমার দাস, ঠিক আছে, তুমি আমাকে বলো কিভাবে তুমি এটা মুখে আনলা। কহতা দাস, তুমি কিভাবে এটা তুমি মুখে আনলা? রাঘবের দাস তুমি, এটা শুনে সে খুব কষ্ট পেল। কিভাবে এটা তুমি মুখে আনলা, এটা সে জানতে চাচ্ছে। আচ্ছা এইবার বলো, এই অংশটা কি বুঝতে পারছো? বলো। বুঝছো? ওকে, চলো আমরা কোশ্চেন সলভ করি। বাহিরের কমেন্ট করিও না বাবা। আচ্ছা এইবার দেখো, আমরা একটু দেখি, এটা দেখো, সমন ভবন শব্দের অর্থ কি? আমাদের এই বইটা যাদের কাছে আছে তারা প্লিজ এটা এটা পড়ো। এটাতে একদম প্রত্যেক লাইন বাই লাইন, প্রত্যেক প্যারার অর্থ দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেক শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। চমৎকার একটা বই। এটাও কিন্তু স্টক আউট হওয়ার পথে, যাদের লাগবে তারা আমাদের তানভীর স্যার যে পেজ আছে ফেসবুকে, বাংলাতে সার্চ দিবা তানভীর স্যার, অনেক পেজ আছে, কিন্তু আমার পেজ অনেক ফলোয়ার, মনে হয় 1 মিলিয়ন হয়ে গেছে, কালকেই হবে ইনশাল্লাহ 1 মিলিয়ন, বুঝছো? দোয়া করো, কালকেই হয়ে যাবে। তো এইটা তোমরা সেখান থেকে অর্ডার দিও, বুঝছো? চমৎকার বই, একদম পুরো ফার্স্ট পেপার, গল্প, কবিতা, সহপাঠ সব আছে এক বইতে, একদম পুরো 100 নাম্বার। আর সেকেন্ড পেপার তো আছে, দুইটা চাইলে একসাথে অর্ডার দিতে পারবা। তাহলে এটার অর্থ কি বলতো? এটার অর্থ হচ্ছে জমালয়। মেঘনাদ বিভীষণকে কি ছাড়ার কথা বলে? অস্ত্র ছাড়ার, পথ ছাড়ার, ভণ্ডামি ছাড়ার কথা বলে। তাহলে উত্তর কি হবে? পথ ছাড়তে বলে। ছাড়ো দা, দ্বার মানে কি? দরজা মানে পথ। গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়ো দ্বার। কোথায় যাওয়ার আশায় অরিন্দম এই উক্তি করেছে? রক্ষপুরে, অস্ত্রাগারে। সে কোথায় যাওয়ার জন্য বলছে যে দরজা ছাড়ো? কোথায় যাওয়ার জন্য? তাহলে এটা কি উত্তর হচ্ছে অস্ত্রাগারে। হ্যাঁ, সে অস্ত্র আনতে যাবে। উত্তর হইলে কাতরে রাবণী। এখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? তো ওই যে বললাম, রাবণী বলতে কি? রাবণকে, রাবণের স্ত্রীকে, রাবণের পুত্র মেঘনাদকে। তাহলে উত্তর হচ্ছে কি? রাবণের পুত্র মেঘনাদকে। আচ্ছা এরপর খেয়াল করো, এই 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 এগুলো একটু ভালো করে বুঝো, খুবই গুরুত্বপূর্ণ। কি রে ভাই, কই কোথায় জানিছিলাম আমরা? এখান থেকে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝো। এবার সে বলতে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলাই, হিরক্ষরথি বলিলে কেমনে তুমি, হ্যাঁ কে তুমি জনম তব কোন মহাকুলে। বলছে স্থাপিলা, স্থাপিলা মানে কি? স্থাপন করেছে। স্থাপিলা মানে কি? স্থাপন করেছে। স্থাপিলা বিধুরে বিধি, বিধুরে মানে হচ্ছে চাঁদ, বিধি মানে হচ্ছে স্রষ্টা। অর্থাৎ বলতেছে যে স্রষ্টা চাঁদকে কোথায় স্থাপন করছে? স্থানুর ললাটে, মানে স্থানুর ললাটে বলতে বোঝানো হচ্ছে যে স্থির আকাশের মাঝে, স্থির আকাশে, ঠিক আছে, বা আকাশের একেবারে মাঝে। তাহলে সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় স্থাপন করেছে? চাঁদকে কোথায় স্থাপন করেছে বলো তো? চাঁদকে স্থাপন করছে স্থানুর ললাটে, স্থির আকাশের মাঝে। পরে কি ভূতলে, সেই চাঁদ কি কখনো, ভূতল মানে হচ্ছে মাটি, সেই চাঁদ কি কখনো মাটিতে, শশী মানে হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদ কি কখনো, এই চাঁদ কখনো
ভূতলে মানে মাটিতে যান গড়াগড়ি। এই চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি খায়? এবার তাকে উপমা দিচ্ছে, তুমি তো উঁচু বংশের মানুষ, তো তুমি কেন একটা নিচু বংশের মানুষের সাথে তুমি মিলতে যাবা? তুমি কেন তার দাস হবা? স্রষ্টা চাঁদকে সৃষ্টি করেছে আকাশের মাঝখানে, সেই চাঁদ কি তাই সে কি কখনো নিজেকে বিসর্জন দিয়ে তার মর্যাদা কমিয়ে সে কি কখনো মাটিতে গিয়ে সে কি গড়াগড়ি খায়? সে কি কখনো মাটিতে গিয়ে গড়াগড়ি খায়? খায় না। তো তুমি কেন রামের দাস হতে গেছো? এটা তাকে বুঝাচ্ছে। হে রক্ষরথী, তাহলে হে রক্ষরথী, এই রক্ষরথী দ্বারা কাকে বোঝানো হচ্ছে? রক্ষরথী মানে হচ্ছে মানে রাক্ষসদের মধ্যে যিনি প্রধান ব্যক্তিবর্গ তাকে বলা হয় রক্ষরথী। তাহলে এখানে রক্ষরথী দ্বারা বোঝাচ্ছে বিভীষণকে। এবার বিভীষণকে তার ভাতিজা সম্বোধন করছে, হে রক্ষরথী, ভুলিলেও কেমন একে তুমি, তুমি কেন ভুলে গেছো? তুমি কে? তোমার বাপকে, তোমার মাকে, তোমার ভাইকে তুমি কেন ভুলে গেছো? জন্ম তব কোন মহাকুলে, জন্ম মানে হচ্ছে জন্ম, তোমার জন্ম, তব মানে হচ্ছে তোমার, তোমার জন্ম কোন মহাকুলে, তুমি কিভাবে এটা ভুলে গেলে? জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম কিভাবে হলো? তোমার জন্ম কোন মহাকুলে, তুমি এটা ভুলে গেলে? মাই একটা যদি কোন একটা পোলা লোক যদি প্রেম করে, পোলা যদি গাঁজা খায়, পোলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, পোলা যদি একাম্য হয়, পড়াশোনা করে নাই, বেকার হয়, তখন আশেপাশের মানুষজন বলে না যে তোর কি বংশ, তুই কোন বংশের মানুষ, আর তুই কোন পোলার লাগে তুই গেলি প্রেম করার লাগে? করছস ভালো জায়গায় করতি, তোর জন্ম কোন বংশে তুই ভুলে গেছস? তো এইভাবে তাকে স্মরণ করে, জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে, তুমি সেটা কিভাবে ভুলে গেল? তাহলে মেইন কথা কি, স্থাপিতা ভিদুরে বিধি, অর্থাৎ স্থাপন করেছে স্রষ্টা চাঁদকে স্থানুর ললাটে স্থির আকাশের মাঝে, পরে কি ভূতলে শশী, চাঁদ কি কখনো ভূমিতে যান গড়াগড়ি, ভূমিতে নেমে মাটিতে কি কখনো সে গড়াগড়ি খায়? ধুলার মধ্যে হে রক্ষরথী, বলিলে কেমন একে তুমি, জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে, এটা কিভাবে তুমি বুঝতেছ? বুঝছো এটা কিভাবে তুমি ভুলে যাচ্ছ? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে তো সাউন্ড, আমি তো দেখতেছি সাউন্ড ঠিক আছে, কথা বোঝা গেছে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করো, এরপর বলছে কেবা সে অধম রাম, এরপর বলছে যে রাম যার তুমি দাস হইছো, সে কোন অধম রাম? তো বলছে কেবা সে অধম রাম, অর্থাৎ সেই রাম সে কোন অধম? কেবা সে অধম রাম, অর্থাৎ রাম সে কোন অধম যে তুমি তার দাস হইতে গেছো? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে, স্বচ্ছ সরোবর মানে হচ্ছে পরিষ্কার পুকুরে, আমরা যদি খুব সহজে যদি বলি পরিষ্কার পুকুর, স্বচ্ছ সরোবর, পরিষ্কার পুকুরে, পরিষ্কার পুকুরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যাই কি করবো, অর্থাৎ করে কেলি রাজহংস। করে কেলি রাজহংস মানে কি? খেলা করে রাজহাঁস, খেলা করে রাজহাঁস। তাহলে রাজহাঁস কোথায় খেলা করে বলতো? রাজহাঁস খেলা করে কোথায়? রাজহাঁস খেলা করে স্বচ্ছ সরোবরে মানে পরিষ্কার পুকুরে। বুঝছো কি করে? কোথায় খেলা করে? সে খেলা করে আমি দেখি যে আমার এখানে সাউন্ড ঠিকই আছে। বুঝছো কি করে? কোথায় খেলা করে? সে খেলা করে, আমি তো দেখতেছি আমার এখানে সাউন্ড ঠিক আছে। যে আমি দেখি যে আমার এখানে সাউন্ড ঠিকই আছে।
ঠিকই তো আছে, তোমরা তো আমাকে মানে কনফিউজ করে দিচ্ছ বারবার। আমাকে কি পড়াইতে দিবা না? হ্যাঁ, আচ্ছা, তো বলছে কে বা সে অধম রাম, অর্থাৎ সেই অধম রাম কে, যে কে কে সেই অধম, কে সেই অধম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, অর্থাৎ রাজহাঁস সবসময় খেলা করে কোথায়? স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ পুকুরে, পরিষ্কার পানিতে। ঠিক আছে, স্বচ্ছ পরিষ্কার পুকুর বা বলতে পারো যে স্বচ্ছ পানি। ঠিক আছে, সে সবসময় খেলা করে। রাজহাঁস কিন্তু কাদা মাটিতে সে কিন্তু যায় না, মানে ময়লা পানিতে সে যায় না, সে সবসময় পরিষ্কার পানিতে থাকে। যাই কি কভু প্রভু পঙ্কিল শরীরে, পঙ্কিল শরীর মানে হচ্ছে, পঙ্কিল শরীর মানে হচ্ছে কাদা মাটির পানি, কাদা মাটির পানি, বুঝছো? কাদা মাটির পানি বা আমরা বলতে পারি ময়লা পানি, ময়লা পানি। তো বলছে রাজহাঁস কি কখনো কাদা পানিতে, অপরিষ্কার পানিতে সে কি কখনো যায়? এখানে তাকে বুঝাচ্ছে যে রাজহাঁস সে তো থাকে সব সময় পরিষ্কার পানিতে, সে কি কখনো অপরিষ্কার পানিতে যায়? যায় না। সে কি কখনো কাদা পানিতে যায়? যায় না। তাহলে তুমি তো উঁচু বংশের মানুষ, তুমি কেন নিচু বংশের মানুষের দাস হইতে গেছো? এটা তাকে বুঝাচ্ছে। শৈবালের দাম মৃগেন্দ্র কিশোরী, অর্থাৎ যেখানে অনেক শৈবাল থাকে কাদাযুক্ত, মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী দ্বারা বোঝাচ্ছে যে কেশযুক্ত, তোমার এই যে এখানে দেওয়া আছে যে এই যে শ্যাওলা দল, এই যে শৈবালের দাম, শৈবাল দলের দাম, অর্থাৎ মানে বদ্ধ জলাশয়, মানে যেখানে অনেক শৈবাল আছে, বদ্ধ জলাশয়, অর্থাৎ যেখানে বদ্ধ পুকুর বলা যায়, এরকম জায়গাতে তো সে যায় না। তো এরপর বলছে যে মৃগেন্দ্র কিশোরী, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কেশযুক্ত সিংহ, দেখবো সিংহের গায়ে অনেক কেশ থাকে, তাহলে মৃগেন্দ্র কিশোরী দ্বারা বোঝাচ্ছে সিংহকে। কাকে বোঝাচ্ছে? মৃগেন্দ্র কিশোরী মানে কি? সিংহ। মৃগেন্দ্র কিশোরী কবে হে বীর কিশোরী সম্বাস শৃগালে, অর্থাৎ সম্বাস শৃগালে মানে হচ্ছে, শৃগাল মানে হচ্ছে শিয়াল, শিয়াল, বুঝছো? তো এখানে বলতেছে যে যে সিংহ সে তো বনের রাজা, সে কি কখনো শিয়ালের সাথে সম্ভাস, সম্ভাস মানে সে কি কখনো আমন্ত্রণ জানায় মিত্র ভাবে, অর্থাৎ কখনো কি সে শিয়ালের সাথে বন্ধুত্ব করে? এটা তাকে বোঝাচ্ছে যে চাচা বনের রাজা মৃগেন্দ্র কিশোরী সে কি কখনো শিয়ালকে সম্ভাসে আমন্ত্রণ জানায় মিত্র হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য? সে তো বনের রাজা, তো সে কেন শিয়ালের মতো একটা প্রাণীকে সে বন্ধু বানাবে? তুমি তো রাক্ষসদের মধ্যে প্রধান, অন্যতম, তোমার ভাই তো রাক্ষসদের মধ্যে প্রধান, তো তুমি কেন এই রামের কাছে গেছো দাস হওয়ার জন্য? এটাকে বুঝাচ্ছে। অজ্ঞ দাস, অর্থাৎ আমি অজ্ঞ, আমি কিছু জানি না, বিজ্ঞতম তুমি, তুমি তো বিজ্ঞতম, তুমি তো জ্ঞানী, তুমি তো বিজ্ঞতম, তুমি তো জ্ঞানী। অবদিত নহে কিছুই তোমার চরণ, অবদিত মানে হচ্ছে অজানা, অজানা, অর্থাৎ অজানা নহে কিছুই তোমার চরণে, তোমার মানে তোমার নিকট আর কি আমরা বলতে পারি, তোমার নিকট, আর তোমার কাছে তো কোনো জিনিস অজানা নয়, তুমি তো সব কিছু জানো, তাহলে কেন তুমি গেছো? কেন তুমি গেছো? কেন গেছো? কেন তুমি গেছো ওই ইয়ের কাছে, রামের কাছে? আচ্ছা এবার বলো, আমি কি বুঝাইতে পারছি? বলো তো, এবার বলো, আমি কি বুঝাইতে পারছি? কথা কি বুঝা গেছে? বলো তো। আচ্ছা, এরপর আসো আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্ত, যদিও আরেকটা স্লাইড পড়াইতে পারলে বেটার হইতো, বাট আসলে এরকম প্রবলেম থাকলে আমি আসলে পড়াইতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই জায়গা থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এটা পুরোটা শেষ করব। তো আমরা হচ্ছে এই জায়গাটা থেকে পড়বো যে ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিল অস্ত্রহীনে যোগে কি সম্বদের সংগ্রামে কহে মহারথী, এই জায়গা থেকে আমরা পড়বো। যেহেতু তোমরা বলতেছো সাউন্ডের প্রবলেম করতে, তাহলে আর না আগাই, যেহেতু আমরা দুইটা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, আমরা নেক্সট ক্লাসে শেষ করবো। তো আজকে তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ প্রথম পর্ব, এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে একটুখানি জানিয়ে দাও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যতটুকু পড়াইছি। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি পার্টটা পড়বো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, ঠিক আছে? ওকে, টাইম আছে পড়াইতে পারি, কিন্তু এই যে তোমরা একটু পর পরই বলো সাউন্ড প্রবলেম, এটা আসলে আমি পারি না, আমার কাছে মানে সবকিছু ওকে থাকবে
এভাবে আসলে কনফিউজ করে দিলে না আমি আসলে পুরো অ্যাটেনশনটা দিতে পারি না। তো আমি নেক্সট ক্লাসেই তাহলে বাকিটা শেষ করাবো, সমস্যা নেই। পঙ্কজ কারণ মানে হচ্ছে মানে কাদা মাটি ময়লাযুক্ত পানি আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।